আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরেকটি এডমিশন প্রস্তুতি ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। আমরা গত ক্লাসে ধ্বনি এবং পর্বের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ ধ্বনি এবং বর্ণের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের আমাদের মূল টপিক হচ্ছে ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ব্যঞ্জন বর্ণের এ টু জেড সম্পূর্ণ আমরা আলোচনা করব। প্রথম আমরা জানবো যে ব্যঞ্জন বর্ণটা আসলে কি। ব্যঞ্জন বর্ণটা হচ্ছে বাংলা বর্ণমালার মধ্যে 50টা বর্ণ আছে। সেই বর্ণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। অর্থাৎ ব্যঞ্জন বর্ণ বলা হয় ওই 39টি ব্যঞ্জন বর্ণকে যে বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের মুখের ভিতরে যে বাকযন্ত্র আছে সেই বাকযন্ত্রের সাথে কোনো না কোনো ভাবে বাধা প্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, সেই বর্ণগুলোকে আমরা ব্যঞ্জন বর্ণ বলতে পারি। এখন ব্যঞ্জন বর্ণ মোট আমরা জানি কি 39টি। কয়টি ভাইয়া? 39টি। আমরা জানি ব্যঞ্জন বর্ণ মোট 39টি, কিন্তু ব্যঞ্জন ধ্বনি কিন্তু 30টি। এটা তোমরা জানো কিনা জানি না, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। এখন প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন বর্ণ যদি 39টি হয় তাহলে ব্যঞ্জন ধ্বনি 30টি কেন? তার কারণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের মধ্যে কিছু বর্ণ আছে, যেমন আমরা যদি দেখি তাহলে এই যে ও, এরপর হচ্ছে নিয়, এই দুইটা বর্ণ, এই দুইটা বর্ণ যখন আমরা উচ্চারণ করি তখন প্রায় একই রকমের ধ্বনি আসে, যার কারণে এই দুইটা বর্ণকে মিলে একটা ধ্বনি ধরা হয়েছে। এরপরে যখন আমরা বলি যে দন্তন্য আর একটা হচ্ছে কি মূর্ধন্য, এই দুইটা বর্ণকেও যখন আমরা উচ্চারণ করি প্রায় একই ধরনের ধ্বনি আসে, যার কারণে এই দুইটা বর্ণকে একসাথ করে একটা বর্ণ ধরা, একটা ধ্বনি ধরা হয়েছে। যার কারণে এইভাবে করে অনেকগুলো বর্ণ আছে 39টা বর্ণের মধ্যে, যে বর্ণগুলোর একটার সাথে আরেকটার ধ্বনি প্রায় কাছাকাছি হওয়ার কারণে মোট ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। আশা করি এই জায়গাটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে, এখানে আর কোনো ধরনের কনফিউজ তোমাদের থাকবে না। এখন আমাদের যে বিষয়, আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের একদম এ টু জেড সম্পূর্ণ আলোচনা করব। সেখানে আমরা ব্যঞ্জন বর্ণ, যেহেতু আমরা এই বর্ণগুলো আমরা উচ্চারণের মাধ্যমে এই ব্যঞ্জন বর্ণগুলো আসে, সেই উচ্চারণের স্থানের উপরে ডিপেন্ড করে ব্যঞ্জন বর্ণকে দুইটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাইয়া? দুইটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উচ্চারণের স্থান আর একটা হচ্ছে উচ্চারণের রীতি। এই দুইটি ভাগে আমরা এই ব্যঞ্জন বর্ণকে ভাগ করতে পারি। কিন্তু এর বাইরেও আরেকটি প্রকার আছে, যেটা এই দুইটার ভিতরে না, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে ওই প্রকারটাকে নিয়ে আসতেছি, সেটা হচ্ছে মাত্রা। এই মাত্রা উচ্চারণের সাথে কোনো সম্পর্কিত না, কিন্তু হচ্ছে আমরা বোঝার সুবিধাতে এটাকে এখানে নিয়ে এসেছি। এখন এই উচ্চারণের যে স্থান আছে, এই স্থানের উপরে ডিপেন্ড করে আবার 4 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ? কত ভাগে ভাইয়া? 4 ভাগে ভাগ করা যায়। উচ্চারণের উপরে ডিপেন্ড করে আমরা আবার কি 4 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে স্পর্শ বর্ণ। কি বর্ণ ভাইয়া? স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ, এই স্পর্শ বর্ণটা আসলে কি? স্পর্শ বলতে আমরা বুঝি যে অর্থাৎ কোথায় টাচ করা, অর্থাৎ কোথায় একটু টাচ করাকে আমরা স্পর্শ বলি। এই স্পর্শ বর্ণ বলা হয় 39টা বর্ণের মধ্যে কিছু বর্ণ আছে যে বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বা মুখের ভিতরে বাকযন্ত্রের কোথায় না কোথায় সাথে স্পর্শ করে এই বর্ণগুলো উচ্চারিত হয়, যার কারণে এই বর্ণগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। এই ধরনের এরকম স্পর্শ করে উচ্চারিত হয় এমন বর্ণ মোট হচ্ছে 25টি। কয়টি ভাইয়া? 25টি। এই 25টি কি কি বর্ণ? ক থেকে ম পর্যন্ত। তোমরা আশা করি একটা জিনিস সেখান থেকে আইডেন্টিফাই করতে পেরেছো, যে ক থেকে ম পর্যন্ত যখন বলেছি তখন তোমরা অবশ্যই বুঝে পেরেছো যে এসএসসি তে যে তোমরা পড়েছো বর্গীয় বর্ণ, হ্যাঁ, ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্গীয় বর্ণ পড়েছো সেই বর্গীয় বর্ণগুলোই কিন্তু এখানে স্পর্শ বর্ণ। এরপর আমরা যে প্রকারটা পাই সেটা হচ্ছে উষ্ণ বর্ণ। কি বর্ণ ভাইয়া? উষ্ণ বর্ণ। এই উষ্ণ বর্ণগুলো কি? উষ্ণ বর্ণ কি আগে সেটা আমরা জানি। উষ্ণ শব্দের অর্থ হচ্ছে যে গরম। উষ্ণ শব্দের অর্থ হচ্ছে গরম, অর্থাৎ যে বর্ণগুলো উষ্ণ বর্ণ হবে সেগুলোর সাথে একটা গরমের সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে বর্ণগুলো উচ্চারণের সময় মুখ থেকে
গরম বায়ু বা বাতাস বের হয় সেই বর্ণগুলোকে আমরা উষ্ণ বর্ণ বলি। যেমন আমরা যদি বলি এই যে দন্ত স, এই দন্ত শকে যখন আমরা উচ্চারণ করি, দেখো তো তোমার মুখের তালুটাকে একদম কাছাকাছি নিয়ে যাও, নিয়ে যেয়ে বলো তো দন্ত স। একটা গরম বাতাস কিংবা বায়ু তোমার হাতের তালুর মধ্যে আঘাত করতেছে। এরপর আমরা যদি বলি এই যে তালিবর্ষ, ঠিক সেম ভাবে হাতের তালুর কাছে নাও, এরপর উচ্চারণ করে দেখবে যে সেম ভাবে এটা একটা গরম বায়ু বাতাস আসতেছে। এরপর হচ্ছে মূর্ধন্য ষ, এরপর হচ্ছে হ। তার মানে এভাবে, অর্থাৎ গরম বাতাস বের হয় যে বর্ণগুলো উচ্চারণের সময়, এই ধরনের বর্ণ মোট হচ্ছে চারটি, অর্থাৎ উষ্ণ বর্ণ মোট চারটি। এরপর আমরা যে বর্ণটা পাই সেটা হচ্ছে অন্তঃস্থ বর্ণ। কি বর্ণ ভাইয়া? অন্তঃস্থ বর্ণ। এই অন্তঃস্থ বর্ণগুলো কি কি? এই অন্তঃস্থ বর্ণ হচ্ছে স্পর্শ বর্ণ এবং উষ্ণ বর্ণ, এই দুইটা বর্ণের মাঝামাঝি জায়গা থেকে যে বর্ণগুলো উচ্চারিত হয় সেই বর্ণগুলোকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। এই অন্তঃস্থ বর্ণ মোট চারটি। কি কি ভাইয়া? চারটি। একটা হচ্ছে জ, ভ, র, আর একটা হচ্ছে ল। এই চারটি বর্ণকে আমরা অন্তঃস্থ বর্ণ বলতে পারি। এরপর আমরা যে প্রকারটা পাই সেটা হচ্ছে 4 নাম্বারে আমরা যেটা পাই সেটা হচ্ছে আশ্রয় স্থানবাগী বর্ণ। কি বর্ণ ভাইয়া? আশ্রয় স্থান বাকি বর্ণ। অর্থাৎ বোঝাই যাচ্ছে কিনা, নামের মধ্যেই বোঝা যাচ্ছে যেই বর্ণগুলো অন্য বর্ণের সাথে বসে আশ্রয় ভাগ করে নিয়ে যায়। অর্থাৎ যে বর্ণগুলো অন্য উচ্চারণ করার জন্য অন্য বর্ণের আশ্রয়ের প্রয়োজন আছে সেই বর্ণগুলোকে আশ্রয় স্থানবাদী বর্ণ বলা হয়। যেমন আমরা যদি বলি এই যে উষ্কার, উষ্কারকে কখনোই আমরা একা একে কোথায় ব্যবহার করতে দেখেছি? কোথায় আমরা এটাকে ব্যবহার করতে দেখি না। যদি আমরা এই অনুষ্কারকে ব্যবহার করতে যাই তাহলে অবশ্যই কোনো না কোনো বর্ণের সাথে আমাদেরকে এটা ব্যবহার করতে হয়। এভাবে আরেকটি বর্ণ আছে সেটা হচ্ছে বিসর্গ। এই বর্ণটাকেও আমরা যদি ব্যবহার করি তাহলে অবশ্যই কোনো না কোনো বর্ণের সাহায্য নিয়ে এটাকে ব্যবহার করতে হয়। অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে আশ্রয় স্থান বাগী হচ্ছে দুইটি। এই বর্ণকে আর একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটা হচ্ছে অযোগ বাহু বর্ণ। কি বর্ণ ভাইয়া? অযোগ বাহু বর্ণ। অযোগ বাহু বর্ণ কেন বলা হয়? আমরা দেখি এই দুইটা বর্ণ শুধু ব্যঞ্জন বর্ণের সাথে বসে উচ্চারিত হয় না। হ্যাঁ, এই দুইটা বর্ণ স্বর বর্ণের সাথেও বসে উচ্চারিত হয়। অর্থাৎ ব্যঞ্জন বর্ণ এবং স্বর বর্ণ এই দুইটার সাথে উচ্চারিত হওয়ার কারণে এই বর্ণটাকে, এই দুইটি বর্ণকে আবার অযোগ বাহু বর্ণ বলা হয়ে থাকে। অযোগ বাহু বর্ণ। আশা করি অযোগ বাহু বর্ণ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এই যে উষ্ণ বর্ণ এবং অন্তঃস্থ বর্ণ, এই দুটো বর্ণের মধ্যে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো আবার প্রত্যেকটারই স্বতন্ত্র এবং ভিন্ন ভিন্ন নাম রয়েছে। যেমন আমরা যদি দেখি এই যে দন্তস্ব এবং তালিবাস্য, এই দুইটা বর্ণকে একসাথ করে বলা হয়ে থাকে শীষ বর্ণ। কি বর্ণ ভাইয়া? শীষ বর্ণ। এই দুইটা বর্ণকে একসাথ করে বলা হয়ে থাকে শীষ বর্ণ। কেন এই দুটো বর্ণকে শীষ বর্ণ বলা হয়? কারণ দেখো দন্তস্ব এবং তালিবাস্য দুইটা স্বয়ে উচ্চারণ করার পরে আমাদের শেষে একটা শীষ বের হয়, যার কারণে এই দুইটা বর্ণকে শীষ বর্ণ বলা হয়ে থাকে। এরপর আমরা যদি দেখি র, এই র, এই র কে বলা হয়ে থাকে কম্পনজাত বর্ণ। কি বর্ণ ভাইয়া? কম্পনজাত বর্ণ। এই র কে কেন কম্পনজাত বর্ণ বলা হয়ে থাকে? কারণ দেখো আমরা যখন রটাকে উচ্চারণ করি র, তখন আমাদের জিহ্বার যে আগাটা আছে সেটা বাঁকা হয়ে মারির সাথে একটা কম্পন সৃষ্টি করে, যার কারণে এটাকে আমরা কম্পনজাত বর্ণ বলি। যেমন র, র একটা কম্পন সৃষ্টি করতেছে, যার কারণে এটাকে আমরা কম্পনজাত বর্ণ বলে থাকি। এরপরে যে বর্ণটা আছে সেটা হচ্ছে ল। এই ল কে আমরা বলে থাকি পার্শ্বিক বর্ণ। কি বর্ণ ভাইয়া? পার্শ্বিক বর্ণ। এই ল কে কেন আমরা পার্শ্বিক বর্ণ বলে থাকি? দেখো এই লটাকে যখন আমরা উচ্চারণ করতে যাচ্ছি ল, তখন ডান এবং বাম এই দুই পাশ দিয়ে একটা বায়ু বের হয়ে আসতেছে, যার কারণে এই লটাকে আমরা পার্শ্বিক বর্ণ নাম দিয়েছি। যার কারণে যেমন ল, ল বলার সাথে সাথে ডান এবং বাম দিয়ে একটা বায়ু বের হয়ে আসতেছে, তাই এই লকে বলি আমরা পার্শ্বিক বর্ণ। এরপর আমরা যে বর্ণটাকে পাই সেটা হচ্ছে তারণজাত বর্ণ। তারণ, তারণজাত বর্ণ।
এই তারণজাত বর্ণ। তারণজাত বর্ণগুলো হচ্ছে একটা হচ্ছে র আর একটা হচ্ছে র। অর্থাৎ এই দুইটা বর্ণ যখন আমরা উচ্চারণ করতে যাই তখন আমাদের জিহ্বা তাড়িত হয় র র, যার কারণে এই দুইটা বর্ণকে বলা হয় তারণজাত বর্ণ। এরপরে আমরা আর একটা বর্ণ পাই, সেটা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। এই বর্ণগুলো মোট হচ্ছে তিনটি। একটা হচ্ছে অনুষ্কার, আর একটা হচ্ছে বিসর্গ, আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু। এই তিনটি বর্ণকে আমরা পরাশ্রয়ী বর্ণ বলতে পারি। কেননা এই বর্ণগুলোর মধ্যে আমরা বলেছিলাম দুইটা বর্ণে সেখানে আলোচনা করেছি, সেখানে বলেছি এই দুইটা বর্ণ যখন উচ্চারিত হয় তখন কারণ কোনো না কারোর সাথে আশ্রয় স্থান করে অন্যের আশ্রয় নিয়ে যে উচ্চারিত হয় তাকেই বলা হয় পরাশ্রয়ী। এরপরে আরেকটা আমরা এখানে নতুন পাচ্ছি, সেটা হচ্ছে চন্দ্রবিন্দু। আবার যখন বলা হয়ে থাকে পরাশ্রয়ী ধ্বনি, যখন বলা হয়ে থাকে পরাশ্রয়ী ধ্বনি, তখন আমরা প্রায় পরাশ্রয়ী ধ্বনি বললে তখন আমরা বলবো মাত্র দুইটি। পরাশ্রয়ী ধ্বনি কয়টি? দুইটি বলবো। ঠিক আছে, একটা হচ্ছে বিসর্গ আর একটা হলো অনুষ্কার। আমরা স্বাভাবিকভাবেই দেখছি যে এই দুইটা বর্ণের আমরা ধ্বনি পাই, বাট চন্দ্রবিন্দু এই বর্ণের কোনো আমরা ধ্বনি পাই না, লিখিত রূপ পাই কিন্তু ধ্বনি পাই না, যার কারণে পরাশ্রয়ী ধ্বনি হচ্ছে দুইটি। এরপরে সর্বশেষ আমরা দ্বিতীয় আমাদের যে প্রকারটা সেটা হচ্ছে মাত্রা। আমরা আগে বলেছিলাম মাত্রার সাথে উচ্চারণের কোনো সম্পর্ক নেই, কিন্তু মাত্রার সাথে ব্যঞ্জন বর্ণের সম্পর্ক আছে, যার কারণে আমরা মাত্রাকে এখানে নিয়ে এসেছি। এখন এই মাত্রাটা আসলে কি? মাত্রাটা হচ্ছে তোমরা দেখবে ব্যঞ্জন বর্ণের মধ্যে যে ৩৯টা বর্ণ আছে, এই বর্ণগুলোর মধ্যে কিছু বর্ণ আছে যে বর্ণগুলোর উপরে একদম পরিপূর্ণভাবে আমরা মাত্রা ব্যবহার করি। যেমন আমরা যদি দেখি ক, এই কর মধ্যে আমরা কিন্তু পূর্ণ মাত্রা ব্যবহার করতে পারছি। এরপর আমরা যদি বলি খ, এই খর মধ্যে আমরা অর্ধমাত্রা ব্যবহার করতে পারছি। হ্যাঁ, এরপর আমরা যদি দেখি ক খ, এরপরে আরো এরকম আরো কিছু বর্ণ। এরপরে দেখো আরেকটা বর্ণ, এই যে অনুষ্কার, তো অনুষ্কারের মধ্যে আমরা কোনো মাত্রায় ব্যবহার করতে পারতেছি না। হ্যাঁ, তার মানে দেখো অর্থাৎ তিনটা বর্ণ, তিনটা বর্ণের মধ্যে আমরা তিন ধরনের মাত্রা ব্যবহার করতেছি। ক এর মধ্যে পূর্ণ মাত্রা ব্যবহার করতে পারতেছি, খ এর মধ্যে অর্ধ মাত্রা ব্যবহার করতে পারতেছি, এবং অনুষ্কারের মধ্যে কোনো মাত্রাই আমরা ব্যবহার করতেছি না। তার মানে বোঝা যায় মাত্রার উপরে ডিপেন্ড করে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কত ভাগে ভাইয়া? তিন ভাগে। এই তিন ভাগে ভাগ করা যায় এই মাত্রাগুলোর, অর্থাৎ তার মানে তিন ভাগে ভাগ করা যায় মাত্রাগুলোর মধ্যে তিনটা সংখ্যা রয়েছে। অর্থাৎ পূর্ণ মাত্রা ব্যবহার করে এরকম একটা সংখ্যা, এরকম কয়েকটি বর্ণ রয়েছে যেগুলোর একটা সংখ্যা আছে। অর্ধমাত্রা ব্যবহার করা যায় এরকম কয়েকটি সংখ্যা আছে, এবং আহ একদম মাত্রা ব্যবহার করা যায় না এরকম কয়েকটা সংখ্যা আছে। সেটাকে আমরা মুখস্থ রাখার জন্য একটা কৌশল অবলম্বন করব। সেটা হচ্ছে একদম সহজ ভাষায় আমরা সে ক্লাস 5-এ ফিরে যাব। কেন তুমি ক্লাস 5-এ ফিরে যাবে? কারণ ক্লাস 5-এ গণিতের মধ্যে আমরা একটা ম্যাথ করেছিলাম, সেটা হচ্ছে ভগ্নাংশের অঙ্ক। করেছি কিনা? অবশ্যই তোমাদের মাথায়, আশা করি তোমাদের মাথায় সাথে সাথে ভগ্নাংশ বলার পরে ভগ্নাংশের আকৃতিটা কেমন হবে সেটা অবশ্যই মাথার মধ্যে চলে এসেছে। ওই রকম একটা ভগ্নাংশ অঙ্ক মুখস্থ করব, সাথে সাথে আমরা মাত্রা সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সব সমাধান হয়ে যাবে। তো চলো, সেটা হচ্ছে এই যে ৮ সমস্ত ৩২ ভাগে ১০। ভগ্নাংশটা কি ভাইয়া? সবাই বলতে হবে। ভগ্নাংশটা হচ্ছে ৮ সমস্ত ৩২ ভাগে ১০। এই ভগ্নাংশটা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের মাত্রা সম্পর্কিত সকল কিছু সমাধান হয়ে যাবে। আশা করি তোমাদের এই ভগ্নাংশ মুখস্থ হয়ে গেছে। এখন আমরা এটা সমাধান করব। কিভাবে সমাধান করব দেখো তো। এই যখন আমরা ৩২-এ, এই ৩২-এর দিকে তাকাও তো, ৩২-এর উপরে কিন্তু একটা মাত্রা আছে যেটা অর্ধমাত্রা কিংবা অর্ধমাত্রা না, সেটা একদম পরিপূর্ণ মাত্রা। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ৩২-এর উপরে যদি পূর্ণ মাত্রা আছে তাহলে পূর্ণ মাত্রা কয়টি ভাইয়া? পূর্ণ মাত্রা কয়টি ভাইয়া? পূর্ণ মাত্রা হচ্ছে মোট ৩২টি। এরপর আমরা যদি ৮-এর দিকে তাকাই, ৮-এর মধ্যে দেখো ৮-এর এই অর্ধেকের মধ্যে মাত্রা আছে, এই অর্ধেকের মধ্যে কিন্তু মাত্রা নেই। অর্ধেকের মধ্যে কিন্তু মাত্রা নেই, তার মানে অর্ধমাত্রা। অর্ধমাত্রা কয়টি? অর্ধমাত্রা ৮টি। অর্ধমাত্রা কয়টি ভাইয়া? অর্ধমাত্রা ৮টি। এরপরে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ১০। এই ১০-এর উপরে অর্ধমাত্রাও নাই
এবং পূর্ণ মাত্রাও নাই। 10-এর উপরে অর্ধমাত্রাও নাই এবং পূর্ণ মাত্রাও নাই। তার মানে মাত্রাহীন কয়টি ভাইয়া? মাত্রাহীন হচ্ছে আমাদের 10টি। কয়টি ভাইয়া? মাত্রাহীন হচ্ছে আমাদের 10টি। আশা করি মাত্রা সম্পর্কিত যে বিষয়টা আছে সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা আজকের ভিডিওতে আমরা স্থান এবং মাত্রা এই 2টা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের এই 2টা ক্লাসিফিকেশন সাথে জড়িত যতগুলো ইনফরমেশন আছে সবগুলো আমি একদম ধরে ধরে তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা নেই। আমাদের পরবর্তী আরেকটা ক্লাসিফিকেশন আছে সেটা হচ্ছে রীতি। এই রীতিটা আজকে আমরা আলোচনা করি না, কারণ রীতিটাকে আলোচনা করার জন্য আমরা একটা চক আকারে খুব সুন্দর করে একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে রীতিটাকে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। তো সুতরাং তোমরা যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখার অপেক্ষা থাকবে। আমরা পরবর্তী ভিডিওতে রীতি নিয়ে পুরো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।